সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি এবং চলে এসেছি তোমাদের কাছে আজকের এই নতুন ক্লাস নিয়ে। আমরা শেষ করেছি আমাদের চতুর্থ অধ্যায় এবং সেই অধ্যায় থেকে সবগুলো পাঠ পড়েছি। সবগুলো পাঠ পড়ে আমরা অনুশীলনগুলো সমাধান করার চেষ্টা করেছি এবং তোমাদেরকে একটা বাড়ির কাজ ছিল, আজকে তোমাদের পরীক্ষা। তো আজকে আমরা যে শ্রেণী পরীক্ষাটা নিব, আমরা বলেছিলাম পরীক্ষাটা হবে 20 নম্বরের এবং পরীক্ষার প্রশ্নের যে ধরন থাকবে, প্রশ্নের ধরন হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং সৃজনশীল থাকবে। তাহলে তোমরা সবাই প্রস্তুত আছো তো পরীক্ষার জন্য? হ্যাঁ, প্রস্তুতি যদি না থাকে তাহলে তো হবে না। তাহলে তোমরা একটু প্রিপারেশন একটু দেখে নিতে পারো, 5 মিনিটের মতো একটু দেখে নিতে পারো পড়ে। আচ্ছা, তাহলে এখন সবাই তোমাদের খাতা নিয়ে নাও। যদি পরীক্ষার জন্য আলাদা শীট থাকে এটা দিয়ে দিবেন আপনি, ফ্যাসিলিটেটর যিনি আছেন আপনি এগুলো দিয়ে দিবেন ভিডিওতে পজ করে। তারপর হচ্ছে ওরা পরীক্ষা দিবে। হ্যাঁ, আমি প্রশ্নটা দিচ্ছি, প্রশ্নের একটা পিডিএফ ভার্সন আমি দিয়ে দেব, তোমরা দেখতে পাচ্ছ কিনা। এইটা হচ্ছে আজকে হচ্ছে আমাদের পরীক্ষা, এই যে চতুর্থ অধ্যায়ের পরীক্ষা, একটা শ্রেণী পরীক্ষা, সপ্তম শ্রেণী, বাংলাদেশের বিশ্ব পরিচয়, অধ্যায় 6 বাংলাদেশের অর্থনীতি। তো এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে আমাদের 6টা, সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 4টা, আর সৃজনশীল প্রশ্ন হচ্ছে 1টা। তো মান বন্টন হচ্ছে 6, তারপর এটা হচ্ছে 6 নাম্বার, আর 4টা প্রশ্নে আমরা 4 নাম্বার দিলাম। যদিও 2 নাম্বার থাকবে তোমাদের পরীক্ষায়, আপাতত আমরা 1 নাম্বার করে দিচ্ছি, আর সৃজনশীল হচ্ছে 10। এই টোটাল 20 নাম্বার। আমার মনে হয় তোমরা দেখতে পারবা না, আমি একটু এখন একটু জুম করে দেখাই। আচ্ছা, তো এই প্রশ্নটা তোমরা পেয়ে যাবে, এই প্রশ্নটা আমি দিয়ে দেব তোমাদেরকে। তো এই প্রশ্নটা দেখে তোমরা উত্তরগুলো লিখবে। তো আমরা এই প্রশ্নটা হচ্ছে এখানে দেখো, বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে 4টা, 5টা, 6টা, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তার এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন, এটা তোমরা আরো বড় করে দেখতে পারবে তোমাদের স্ক্রিনে। ঠিক আছে, আমরা তারা পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময় হচ্ছে 30 মিনিট, তাই না? পরীক্ষার সময় হচ্ছে 30 মিনিট। আমরা লিখে দেই যে আজকের যে পরীক্ষার হচ্ছে মান হচ্ছে 20 নম্বর, 20 নম্বর, আর সময় হচ্ছে 30 মিনিট। 30 মিনিটে শেষ করার চেষ্টা করবে আজকে। হ্যাঁ, 20 নম্বরের জন্য 30 মিনিটের পরীক্ষা, হয়তো 5 মিনিট না নিতে পারো। 5 মিনিট আমরা রিভিশনের জন্য দিয়ে দিলাম, আর 5 মিনিট আমাদের অন্য কাজের জন্য, 40 মিনিটের ক্লাস। তো এই 30 মিনিটের মধ্যে আনসারটা করবে। আমরা এখন ভিডিও পজ করে পরীক্ষা শুরু করছি। ঠিক আছে, তাহলে পরীক্ষা শেষ। আজকে পরীক্ষাটা আমরা শেষ করলাম, এখন আমরা সমাধান করছি। এটা হচ্ছে আমাদের সমাধান বা আমাদের প্রশ্ন সমাধান, যে আমরা শ্রেণী পরীক্ষার যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেগুলোর সমাধান। এখন ফ্যাসিলিটেটর যিনি আছেন এই সমাধানের সাথে ওদের খাতাগুলোকে আপনি মিলিয়ে এভাবে মূল্যায়ন করবেন আর কি। আর তোমরা শিক্ষার্থীরা, তোমরা এখন সমাধানটা দেখবে যে কোথায় কোথায় ভুল করেছো তোমরা, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তাহলে আসো আমরা এবং মিলিয়ে নিতে পারবে। যারা হয়েছে তো খুব ভালো, আর যারা হয়নি তোমরা সংশোধন করে নেবে। তো আমরা বহু নির্বাচনী প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার থাকবে। অর্থনৈতিক মূল্য রয়েছে এমন কাজকে কি বলা হয়? শ্রম, অর্থনৈতিক কার্যক্রম, উৎপাদন, খরচ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম। এটা পরের প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রমের উদাহরণ? অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রমের উদাহরণ হচ্ছে কোনটি? যেমন সরকারি চাকুরি, ব্যাংকিং, নিজের জমিতে চাষ করা, বেসরকারি চাকরি। অনানুষ্ঠানিক সেটা হচ্ছে যে নিজের জমিতে চাষ করা, এটা হচ্ছে অনানুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক। গ্রামীণ অর্থনীতিতে কৃষকের অবদান কিভাবে গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে তারা ব্যাংকে কাজ করেন, তারা কারখানা চালান, তারা জাতীয় খাদ্য চাহিদা বড় অংশ উৎপাদন করেন, আর হচ্ছে তারা কেবল নিজের পরিবারের জন্য উৎপাদন করেন, আর হচ্ছে জাতীয় খাদ্য চাহিদার বড় একটা অংশ তারাই হচ্ছে পূরণ করে থাকেন। তারপর হচ্ছে আমরা পরের প্রশ্নে যাই।
আদমজি জুট মিল কোথায় অবস্থিত? এটা হচ্ছে খুলনা নারায়ণগঞ্জ, এটা হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত আদমজি জুট মিল। তারপর হচ্ছে কোনটি বৃহৎ শিল্পের উদাহরণ? পাট, অনেক টাকা পয়সা লাগে। তারপর হচ্ছে ক্ষুদ্র শিল্পে সাধারণ কোন মূলধন খাটানো হয়? 1.5 কোটি টাকার মতো ক্ষুদ্র শিল্পে আমরা মূলধন খাটাই, নট মোর দেন দ্যাট। তারপরে হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্নে চলে আসি আমরা। সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল এরকম যে অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাত কি, 2টি উদাহরণ দাও। শহর অঞ্চলে অনানুষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক কাজগুলো কি কি এবং কারা এগুলো করে থাকে? গ নাম্বার হচ্ছে বৃহৎ শিল্প ও কুটির শিল্পের মধ্যে পার্থক্য লেখো। বাংলাদেশের শিল্প খাতে নারীর অংশগ্রহণ কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে লিখো। ঠিক আছে, তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা দেখে নিই। অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাত কি? তো 2টা উদাহরণ দিচ্ছি। অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাত হলো এমন অর্থনৈতিক কার্যক্রম সেগুলোতে নির্দিষ্ট মজুরি নির্ধারিত থাকে না এবং যেগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত নয়। উদাহরণ হচ্ছে যে হকারি, নিজের জমিতে চাষ করা ইত্যাদি। 2 নম্বর খ নম্বর প্রশ্ন হচ্ছে যে শহর অঞ্চলে অনানুষ্ঠানিক কাজগুলো কি কি এবং কারা এগুলো করে থাকে? উত্তর হচ্ছে যে শহর অঞ্চলে অনানুষ্ঠানিক কাজের মধ্যে রয়েছে রিক্সা চালানো, ফুটপাতে হকারি করা, ফেরিওয়ালা, বাসাবাড়ির কাজ যারা করেন। তারপরে এগুলো সাধারণত নিম্নবিত্ত এবং বিত্তহীন শ্রেণীর মানুষের কাজগুলো করে থাকেন, অনানুষ্ঠানিক কার্যক্রমগুলো করে থাকেন শহর অঞ্চলে। আচ্ছা, তারপর হচ্ছে যে বৃহৎ শিল্প ও কুটির শিল্পের মধ্যে পার্থক্য লেখো। বৃহৎ শিল্প এবং কুটির শিল্পের মধ্যে পার্থক্য লেখো। বৃহৎ শিল্পে অনেক মূলধন, দক্ষ শ্রমিক, বড় আকারের উৎপাদন থাকে, যেমন পাট বা বিদ্যুৎ শিল্প। কুটির শিল্পে পারিবারিক ভিত্তিতে ছোট আকারের উৎপাদন হয়, যেমন তাঁত, মাটি তৈরি জিনিস বা বাঁশের কাজ এগুলো। তারপর হচ্ছে যে আমাদের ঘ নাম্বার, বাংলাদেশের শিল্প খাতে নারীর অংশগ্রহণ কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? তো উত্তরটা হচ্ছে এরকম যে গার্মেন্টস শিল্পে নারীর ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, যা নারীদের আর্থিক স্বনির্ভরতা ও সমাজে তাদের অবস্থান উন্নত করেছে। আমাদের গার্মেন্টস শিল্প আসলে নারীদের ছাড়া চলবেই না, এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 4 নাম্বার, তোমরা যদি ঠিক রেখে থাকো 4 মার্ক পেয়ে যাবে। এখন আমরা সৃজনশীল প্রশ্নের সমাধানে আসছি। যে জরিনা বেগম, সৃজনশীল প্রশ্নটা কি সেটা আগে আমাদেরকে জেনে নিতে হবে। সেটা হইতেছে যে জরিনা বেগম গ্রামের একজন গরিব বিধবা মহিলা। সে একদিন বাজার থেকে বাঁশ ও বেত কিনে নিয়ে আসে। 2 মেয়ে নিয়ে সে কি কাজ করে? 2 মেয়ে নিয়ে ডালা, কুলা ও ফুলদানি তৈরি করেন। 2 মেয়ে নিয়ে ডালা, কুলা ও ফুলদানি তৈরি করে। তার ছেলে তামজিদ এগুলো বাজারে বিক্রি করে। এতে তাদের যে লাভ হয় তা দিয়ে সংসার চলে। দিনে দিনে তাদের তৈরিকৃত দ্রব্যের চাহিদা বাড়তে থাকে। পরবর্তীতে তামজিদ তার বাবার এক বন্ধুর সহযোগিতায় স্থানীয় একটি ব্যাংক থেকে ঋণ নেয়। সে কেক, বিস্কুট সহ বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন বা তৈরির কারখানা স্থাপন করে। তামজিদ তার কারখানায় খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে প্রচুর লাভ করে। প্রশ্ন হচ্ছে যে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? কি উদ্দেশ্যে আমাদের যে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা তৈরি করা হচ্ছে, এক্সপোর্ট প্রসেসিং জোন। তারপর হচ্ছে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। তারপর হচ্ছে যে গ নাম্বার, তামজিদের স্থাপিত কারখানাটি কোন শিল্পের অন্তর্ভুক্ত তা ব্যাখ্যা করো। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জরিনা বেগমের কাজের অবদান মূল্যায়ন করো। আমরা তাহলে উত্তরটা দেখে নিই, তোমরা মিলিয়ে নাও যে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার প্রতিষ্ঠার উদ্দেশ্যটা কি। উত্তর হচ্ছে যে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা বা এক্সপোর্ট প্রসেসিং জোন, যেটাকে সংক্ষেপে ইপিজেড বলা হয়, ইপিজেড প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য হলো বিদেশি ও দেশীয় বিনিয়োগ আকর্ষণ করে পণ্য উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করা। উদ্দেশ্য হচ্ছে যে পণ্য উৎপাদন বৃদ্ধি করা এবং বিদেশি
আমাদের দেশি বিদেশি বিনিয়োগ যারা ইনভেস্ট করবে তাদেরকে আগ্রহী করে তোলা এবং উৎপাদন করা নতুন নতুন পণ্য এবং সেগুলোকে রপ্তানি করে বিদেশে পাঠানো। এটা লিখলে 1 নম্বর পাবা। তারপর 2 নম্বর হচ্ছে যে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলতে কি বোঝায়? অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলতে বোঝায় হলো যে এমন সব অর্থনৈতিক কাজ যা সরকারি আইন, নীতিমালা বা পরিসংখ্যানের আওতার বাইরে পরিচালিত হয়। সরকার জানে না আসলে কতটুকু কি পরিমাণ কাজ হয় এবং যার জন্য নিয়মিত বেতন বা কর প্রদান করতে হয় না, সরকারকে ট্যাক্স দিতে হয় না এবং নিয়মিত বেতনও লাগে না। যেমন হচ্ছে হকার, দিনমজুর, গৃহ পরিচালিকা বা কাজের মানুষ আর কি, কৃষিজ পারিবারিক শ্রম ইত্যাদি। এই খাতের আয় অনেক সময় সরকারিভাবে হিসেববদ্ধ হয় না, সরকার হিসেব করতে পারে না, কারণ জানে না তো আসলে কতগুলো মানুষ কাজ করে। ফলে জাতীয় আয় নির্ধারণে এসব কার্যক্রম অন্তর্ভুক্ত হয় না। তারপর হচ্ছে তামজিদের স্থাপিত কারখানাটি কোন শিল্পের অন্তর্ভুক্ত তা ব্যাখ্যা করো। তো তামজিদ যে একটা কারখানা বানাইছে, তামজিদের স্থাপিত কারখানাটি কৃষিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে বা খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের অন্তর্ভুক্ত। এবং সেগুলো কি কি আমরা একটু ব্যাখ্যা করি। যেমন হচ্ছে সংজ্ঞা অনুযায়ী শ্রেণীবিন্যাস আমরা করে নিই যে কোনটা কোন পণ্যের মধ্যে পড়ে। কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প বলতে এমন শিল্পকে বোঝায় যেখানে আমরা যে বলতেছি যে এটা খাদ্য প্রক্রিয়াজাতকরণ বা শিল্পের অন্তর্ভুক্ত, কিভাবে আমরা আগে বুঝি ব্যাপারটা কি। সেটা হচ্ছে যে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প বলতে এমন শিল্পকে বোঝায় যেখানে কৃষিজ খাদ্য ও কাঁচামালকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়া ও রূপান্তর করে নতুন পণ্য তৈরি করা হয়। যেমন হচ্ছে কেক বানানো হয়, বিস্কিট, টিনজাত করা খাদ্য বা ক্যান করা খাদ্য আর কি। তারপর হচ্ছে যে আচ্ছা, তামজিদের কার্যক্রম প্রেক্ষাপটটা কি, আসলে সে তাহলে কোন এলাকায় কাজ করতেছে। তামজিদ খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত করার জন্য একটি কারখানা গড়ে তোলে। এটি কৃষিপণ্য যেমন হচ্ছে ময়দা, চিনি, ডিম ইত্যাদি থেকে নতুন খাদ্যপণ্য তৈরি করে। এগুলো পরিশোধিত ও সংরক্ষিত হয়ে বাজারজাত করা হয়। আচ্ছা, তারপর হচ্ছে শিল্পের বৈশিষ্ট্য পূরণ। সে আসলে শিল্পের বৈশিষ্ট্য পূরণ করতে পারতেছে না কেনা। এই শিল্পের প্রযুক্তির ব্যবহার হয়। উৎপাদনকারীরা পণ্যকে দীর্ঘ সময় সংরক্ষণের যোগ্য করে তোলে এবং এটি ক্রেতাদের কাছে প্যাকেটজাত অবস্থায় বাজারে বিক্রি হয়। সুতরাং এটি কৃষি পণ্য প্রক্রিয়াজাত শিল্পের একটা আধুনিক রূপ এবং সেটা সনাতন পদ্ধতি করছে না, সে আধুনিক পদ্ধতিতে করছে। তো কাজেই তামজিদের কারখানাটি কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের অন্তর্ভুক্ত, যা খাদ্য উৎপাদনের চেইনকে সম্প্রসারিত করে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এভাবে লিখলে তোমরা 3 মার্কস পাবা, বা তুমি অন্যটাও হইতে পারে তোমার আনসার, বাট এটা হচ্ছে আসল ব্যাপার আর কি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের পরের প্রশ্ন চলে যাই। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জরিনা বেগমের কাজের অবদান মূল্যায়ন করো। রাইট। তো জরিনা বেগমের মতো ক্ষুদ্র উদ্যোক্তা নারীরা বাংলাদেশের অর্থনীতির গোড়ার শক্তি। তাদের কাজ ক্ষুদ্র ও কুটির শিল্পের আত্মকর্মসংস্থান এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বড় ভূমিকা রাখে। কুটির শিল্প বিকাশে তাদের কি অবদান? অবদানটা হচ্ছে এরকম: জরিনা বেগম বাঁশবেত দিয়ে ভালো ডালা, কুলা, ফুলদানি তৈরি করেন। এটি একটি ঐতিহাসিক কুটির শিল্প যা স্থানীয় কাঁচামাল ব্যবহার করে হাতের কারুশিল্পের মাধ্যমে পণ্য উৎপাদন করে। তারপর হচ্ছে পরিবার ভিত্তিক উন্নয়ন। পরিবারের সবাই মিলে কাজটা করে। তার মেয়ে ও ছেলে উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত, যা পারিবারিক শ্রমের সঠিক ব্যবহারের দৃষ্টান্ত। এটি খরচ কমিয়ে লাভ বৃদ্ধি করে এবং কর্মসংস্থান সৃষ্টি করে। এবং নারীর উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ, সেটা কীরকম হয়? একজন বিধবা নারী হয়েও তিনি আত্মপ্রত্যয়ী হয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছেন। এতে নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে, যা এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা, এটা অর্জনে সহায়তা হতে পারে। তারপর হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির অবদান রাখতেছে। প্রবৃদ্ধি মানে বৃদ্ধি, উন্নয়ন হইতেছে, অর্থনৈতিক ইনকাম বাড়তেছে। তাদের উৎপাদিত পণ্যের চাহিদা বাড়ার ফলে ব্যবসা সম্প্রসারণ হইতেছে, ব্যবসা বাড়তেছে। পরবর্তীতে তার ছেলে ব্যাংক ঋণ নিয়ে প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন করে ফেলছে, তার মানে উন্নয়ন করছে। এর মাধ্যমে দেশীয় শিল্পায়ন, উৎপাদন এবং বাজারটা সম্প্রসারণ করতেছে।
দারিদ্রতা দারিদ্র হ্রাস ও গ্রামীণ উন্নয়ন হচ্ছে। সংসার পরিচালনার এই আয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দরিদ্র পরিবার আয়মূলক কার্যক্রমে জড়িত হয়ে স্বনির্ভর হয়ে ওঠে, যা সামগ্রিকভাবে দরিদ্রতা হ্রাসে অবদান রাখে। তার মানে এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। এবং আমরা শেষ করতে পারি এভাবে যে জরিনা বেগমের উদ্যোগ শুধু তার পরিবারের জন্য নয়, বরং বাংলাদেশে গ্রামীণ অর্থনীতির ক্ষুদ্র শিল্প উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলে। এই ধরনের উদ্যোগকে পৃষ্ঠপোষকতা দিয়ে টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। তো এই হচ্ছে আমাদের উত্তর। এখন তোমরা যদি সবগুলো ঠিকঠাক মতো লিখো তাহলে তোমরা কত পেতে পারো? 20-এ 20 পেতে পারো, অথবা 20-এ 18 পেতে পারো, 19ও পেতে পারো, অথবা 20-এ 15 পেতে পারো। আচ্ছা, এই যে 15 যারা পাইছো চলে আর কি, কিন্তু এর 15 নিচে যারা 15 কম যদি পাও তোমার নম্বর হয়, তাহলে বুঝতে হবে তোমাকে আরো পড়াশোনা করতে হবে। তো 15 নিচে কখনোই পাওয়া যাবে না, তোমাকে অবশ্যই 15 বা তার উপরে নম্বর পেতে হবে, 15 নিচে হলে হবে না। তাহলে আপনার একটা পরীক্ষা নিয়ে নিলাম এবং আমরা সমাধানটাও করে দিলাম। তোমরা পরীক্ষাটা দিয়ে সমাধানের সাথে মিলিয়ে নিবে, এবং আমরা এভাবেই আমাদেরকে আরো উন্নত করতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকে তাহলে এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা অধ্যায় নিয়ে পরের ক্লাসে।